সকাল সকাল কোথায় যাচ্ছ গো? বলছি তুমি খাবে না নাকি? আজ আর খাওয়ার সময় নেই। আজ পুরো জমিটা চাষ করব, আল কাটবো। ফসল বোনার সময় যে চলে যাচ্ছে। এই বলে পল্লব চলে যায় আর রাধা ঘরের কাজ করতে থাকে। বাবা গো বাবা, এই ঠাটা পড়া গরমে জমি চাষ করা যে কত কষ্টের। যাই, একটু বিশ্রাম নেই। হ্যাঁ গো, বলছি ঘুমিয়ে পড়েছো নাকি? চোখ বুজে আছো যে? আমি তোমার জন্য খাবার এনেছি গো, খাবার। ও বউ, তুমি এসেছো? বলছি খাবার নিয়ে এসে তুমি খুব ভালোই করেছো গো। আমার বড্ড ক্ষুধা পেয়েছিল যে। খাবার না খেয়ে মাঠে আসলে ক্ষুধা তো পাবে। বলছি গিন্নি, তুমি এবার বাড়ি যাও। জমির আল কাটা শেষ করে আমি বাড়ি যাব। হায় হায়, এটা আমি কি করলাম? আলের মধ্যে যে গর্ত ছিল তা তো আমি বুঝতেই পারিনি। আর না বুঝে শুনে আমি কিনা সাপটাকে মেরে ফেললাম। কি ভুলটাই না করলাম আমি। না, এখানে আর এক মুহূর্ত নয়। এসব বলে পল্লব চলে যায়। মা, এটা কি হলো? তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? মা, এটা কি হলো? তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? মা তো আর ইচ্ছে করে ছেড়ে যায়নি আমাদের। মাকে মেরে ফেলা হয়েছে। আর আমরা দু বোন মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। ছাড়বো না ওই শয়তান চাষিকে। কি হলো গো, বাড়ি ফিরলে যে? এত তাড়াতাড়ি তোমার আলকাটা শেষ হলো? কি গো, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। আর বলো না গো গিন্নি, আমি আল কাটতে গিয়ে একটা সাপকে মেরে ফেলেছি। যদি সাপের সঙ্গী আবার আমার কোনো ক্ষতি করে। এত ভয় পেও না তো। তুমি তো আর ইচ্ছে করে সাপটাকে মারোনি। আল কাটতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে তোমার দোষ কি বলো? এত ভয় পেতে হবে না, এখন ঘরে চলো তো। পরের দিন পল্লব ভয়ে ভয়ে আবার জমিতে যায় আর জমিতে ফসল বুনতে থাকে। আর সাপের ছানা দুটো গাছের ডালে বসে পল্লবকে দেখতে থাকে। শয়তান লোকটা জমিতে ফসল বুনছে, ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে একটা দংশন করে শয়তানকে। দংশন করে কি লাভ ওর? আমাদের দাঁতে তো আর অত বিষ নেই। আমাদের দংশনে ওর তেমন কোনো ক্ষতি হবে না তো। সে তো ঠিকই বলেছিস বোন, ওর কোনো ক্ষতি হবে না বলে তো এখানে ফুসফুস করছি। তবে ওকে মারতে না পারলে কি হবে? ওর ক্ষতি তো করতে পারবো। তুই চল আমার সাথে বোন। এখন আবার কোথায় যাবো বোন? দাঁড়া, আমাকে বল কি করবি। এত কথা না বললে চল তো, চল আমার সাথে, গেলেই বুঝতে পারবি। ওরে বাবারে, আমার দোকানে সাপ কোথা থেকে এলো? এই তোরা কে, কোথায় আছিস? চুপ, একদম চুপ। আর একটা চিৎকার করলে তোকে শেষ করে ফেলবো। একদম চুপ বলছি। ও মা গো, এই সাপের বাচ্চা দেখছি আবার কথাও বলছে। তা বাপু, তোরা কেন আমার দোকানে এসেছিস বলতো? তোকে আমার একটা কাজ করতে হবে। তুই যদি আমার কথা মতো কাজ করিস তবে আমরা তোর কোনো ক্ষতি করব না। আর যদি না করিস তবে তো। না না, আমি তোদের কথা মতো কাজ করব। তবুও তোরা আমার কোনো ক্ষতি করিস না। বল কি করতে হবে? তবে মনোযোগ দিয়ে শোন। শুনলি তো? এবার বুঝেছিস নিশ্চয় কি করতে হবে তোকে। এবার তবে আমরা চলি, সময় মতো যেন কাজটা হয়ে যায়, নয়তো তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। হায় বিধাতা, আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি, আর আজ সাপের ছানাদের খপ্পরে পড়ে আমায় কিনা অন্যের জমিতে বিষ ঢালতে হচ্ছে। সাব্বাস, এই তো তুমি আমাদের কথা শুনেছো। বলছি ঠিকঠাক মতো কাজ করেছো তো সাপ? কাজ হবে তো?
150% হবে। এত পাওয়ারফুল বীজ দিয়েছি না, ফসল তো পরে জমি সহ বন্ধা হয়ে যাবে। আমার কাজ তো শেষ, এবার তবে আমি চলি। হ্যাঁ হ্যাঁ যা, তবে যদি কাজ না হয় তবে কিন্তু তোর খবর খারাপ আছে বলে দিলাম। এবার যা। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়েছে! আমার জমির সব ফসল এভাবে পচে গেছে। কালই তো পুরো ফসলের ক্ষেত ভালো দেখে গিয়েছিলাম, তবে এই সর্বনাশটা হলো কি করে আমার? এবার পুরো মৌসুম আমার কাটবে কি করে? বউটাকে নিয়ে আমি কি খাবো? শয়তান চাষি, আমার মাকে মেরেছিলি না, এভাবেই তোকে ধ্বংস করব আর আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। তা তো নিবই, ফসল তো শেষ। এবার আমাদেরকে এই চাষির বাড়ি অব্দি পৌঁছাতে হবে। হায় বিধাতা, এ কি সর্বনাশ হয়েছে! হ্যাঁ গো, কোথায় তুমি? শিগগিরই এদিকে এসো, দেখে যাও কি সর্বনাশ হয়েছে। কোথায় গো তুমি? হায় হায়, আমার গাভীর কি হলো? আমার গাভীটা এভাবে পড়ে আছে কেন? তাকিয়ে দেখো, গাভীটার পায়ে সাপের দংশনের চিহ্ন। তবে কি সাপ দংশন করেছে আমাদের গাভীটাকে? তাই তো, এবার আমি বুঝতে পেরেছি আমার সাথে কেন এসব অঘটন ঘটছে। তুমি থাকো বউ, আমি আসছি। গর্তে কেউ আছো? দয়া করে বাইরে এসো। কেউ আছো? বাইরে এসো। সাপের ছানা? তবে কি তোমরা সেই সাপের ছানা যাকে আমি না বুঝে হত্যা করেছি? বাহ, এই তো তোমার বুদ্ধির গেট খুলেছে। তা বলছি, কেন এসেছো এখানে? তোমরা কেন আমার ক্ষতি করছো এভাবে? আমি তো ইচ্ছে করে তোমাদের মাকে হত্যা করিনি, তবে তোমরা কেন আমার ক্ষতি করছো? চুপ করো, তুমি আমাদেরকে এতিম বানিয়েছো। আবার বলছি ইচ্ছে করে কিছু করনি। মাত্র তো তোমার জমি বন্ধা হয়েছে, গাভী মরেছে, এরপর তোমার স্ত্রী মারা যাবে, তুমি মারা যাবে। না, দয়া করে তোমরা এতটা নিষ্ঠুর হয়েও না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাদের মাকে হত্যা করিনি। আমি জানতামই না এই আলের মধ্যে তোমাদের গর্ত ছিল। আমি হাত জোর করছি, তোমরা আমায় ক্ষমা করো। আমাদের এতিম বানিয়ে আবার ক্ষমা চাইছো? তোমার কারণেই যে আমরা আমাদের মাকে হারিয়েছি, তাই একটা শর্তে আমরা তোমাকে ক্ষমা করতে পারি। কি শর্ত বলো? আমি তোমাদের সব শর্ত মেনে নেব। আমাদের যেহেতু এতিম বানিয়েছো, তবে আমাদের দায়িত্ব তোমার নিতে হবে আর সন্তান স্নেহে লালন পালন করতে হবে। এই কথা? আমি তোমাদের প্রস্তাবে রাজি, তোমরা চলো আমার সাথে। এরপর পল্লব এতিম দুই সাপকন্যাকে তার বাড়িতে নিয়ে যায়।